আমার আগের ভিডিওগুলোতে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2022 এর পেজ নাম্বার 569 পার্ট 1 পার্ট 2 এর ম্যাথসগুলো করে দেওয়া আছে। আজকে আমি পার্ট 3 করব, অর্থাৎ আমি মাধ্যমিক 569 পেজের 1, 2, 3 কমপ্লিট হয়ে গেছে, 4 এর আপ টু 6 অবধি কমপ্লিট হয়েছে, 7 থেকে আজকে আমি স্টার্ট করব। আচ্ছা, 4 7 কি আছে আমি ম্যাথসটি প্রথমে দেখে নেব। আছে একটি ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB বাহুকে X বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, এটা আগে আমি ড্র করে নিই। তাহলে আমাকে কি বলেছে, যে ABCD চতুর্ভুজের AB বাহুকে X বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। সেটা আমি করলাম। নেক্সট কি বলেছে, XBC ইকুয়াল টু 82 ডিগ্রি। XBC এটা বলে দিয়েছে 82 ডিগ্রি। আর কি বলেছে, আর বলেছে এবং ADB 47 ডিগ্রি। ADB এখানটা আবার আমাকে একটু ড্র করতে হবে। তাহলে দেখো, আমাকে একটি বৃত্তস্থ চতুর্ভুজ ABCD এ AB বাহুকে X পর্যন্ত বর্ধিত করলাম। এবার আমাকে XBC অ্যাঙ্গেলের ভ্যালু বলে দিয়েছে, আর কি বলে দিয়েছে, ADB অ্যাঙ্গেলের ভ্যালু বলে দিয়েছে। এখানে এবার আমাকে বার করতে কি হবে, বলেছি BAC এর মান নির্ণয় করো। অর্থাৎ BAC মানে BAC এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে আমি যেগুলো আমাকে দেওয়া রয়েছে সেগুলো আগে লিখে নিই। তাহলে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, XBC অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 82 ডিগ্রি, ADB এই অ্যাঙ্গেলটা 47 ডিগ্রি। আর আমাদের বার করতে হবে
বিএসি মানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা জানি যে অ্যাঙ্গেল এ বি সি আর এক্স বিসি এই দুটো মিলে 180 ডিগ্রিও হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেটি অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। আমরা দেখো বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ এই এবিসিডি এর এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করেছি, এর ফলে যে বহিস্থ কোণ কোনটা এই এক্স বিসি এটা উৎপন্ন হয়েছে, এটা বলছে অন্তস্থ বিপরীত কোণের সমান, মানে অন্তস্থ কোণ কোনটা এটা, এই কোণের অপোজিট কোণ মানে এই ডিসি এই কোণের সমান হচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি তবে সূত্রানুযায়ী এক্স বিসি ইকুয়াল টু এডিসি অ্যাঙ্গেল। কেন? আমরা কারণটা এখানে লিখে দিচ্ছি, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা অন্তস্থ বিপরীত কোণের সমান হয়। তাই তো, সেই সূত্র ধরলেই আমরা এক্স বিসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এডিসি। অতএব অ্যাঙ্গেল এক্স বিসি ইকুয়াল টু অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু 82 ডিগ্রি। এবার দেখো আমাদের আর কি বলে দিয়েছে, এডিবি 47 ডিগ্রি, মানে এডিবি এটা আমাদের বলে দিয়েছে 47 ডিগ্রি। এবার দেখো এডিসি অ্যাঙ্গেলটাকে আমরা কিভাবে লিখতে পারি, অ্যাঙ্গেল এডিসি ইকুয়াল টু আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এডিবি প্লাস অ্যাঙ্গেল বিডিসি, তাই তো। অ্যাঙ্গেল এডিসি মানে হচ্ছে এডিবি প্লাস বিডিসি। এবার এডিসির ভ্যালু কত, 82 ডিগ্রি। এডিবি আমরা জানি 47 প্লাস বিডিসি, और एंगल BDC इक्वल टू 82 माइनस 47 डिग्री समान হচ্ছে 35 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি হলো, আমরা এইভাবে এই অ্যাঙ্গেলটার ভ্যালুও পেয়ে গেলাম, অ্যাঙ্গেল বিডিসি, তাই তো।
দেখো একই বৃত্তস্থ মানে বৃত্তচাপের মধ্যে যে কোণ সেগুলো সমান হয়, মানে এডি বৃত্তচাপের মধ্যে এখানে দুটো কোণ রয়েছে, একটা রয়েছে বিএসি মানে যেটা আমাদের নির্ণয় করতে হবে, আর একটা রয়েছে বিডিসি। এই দুটো তাহলে ইকুয়াল হবে যেহেতু একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত। তাহলে সূত্রানুসারে অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিসি। কেন না যেহেতু এটা একই বৃত্তচাপে অবস্থিত, এডি বৃত্তচাপের মধ্যে, বিএসি আর বিডিসি এগুলো ইকুয়াল হবে। তাহলে আমি তো বিএসি বিডিসি আর তাহলে বিএসির ভ্যালু একই হবে, অতএব অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিডিসি ইকুয়াল টু 35 ডিগ্রি। অতএব আনসার কী হবে, অ্যাঙ্গেল বিএসি এর মান 35 ডিগ্রি, এটাই আনসার। ঠিক আছে, নেক্সট আমরা করব 8। নাম্বার 8-এ কী বলেছে, এটা বলেছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। আমি ড্র করে নিই। আমাকে বলে দিয়েছে যে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে একটি বড় বৃত্ত আছে একটি চতুর্বৃত্ত, তো একটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, একটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং তাদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 13 সেন্টিমিটার, অর্থাৎ এবির যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 13 সেন্টিমিটার। আমাকে বার করতে হবে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক। ড্রয়িংটা খুব বাজে হয়েছে, তাও এ বৃত্ত আর বি বৃত্তের সাধারণ স্পর্শক হচ্ছে সিডি। এই সিডির আমাকে ভ্যালু বার করতে হবে। তাহলে সাধারণ স্পর্শকটি এ কেন্দ্রীয় বৃত্তকে সি বিন্দুতে ছেদ করেছে আর ডি কেন্দ্রীয় বৃত্তকে বি কেন্দ্রীয় বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে সিডির ভ্যালু আমাকে বার করতে হবে। এটা আমি লিখে নিই। ধরি এ কেন্দ্রীয় আমি এগুলোকে যোগ করে দিলাম। এ সি বিডি এ কেন্দ্রীয়
বৃত্তের ব্যাসার্ধ AC বলতে পারি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। এবং বি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ BD ইকুয়াল টু 3 সেন্টিমিটার। ঠিক আছে, আরও কি ধরতে হবে? ধরি এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শক ইকুয়াল টু CD, তাই তো? এখানে আমাকে একটা কাজ করতে হবে। ডি বিন্দু থেকে AB এর সমান্তরাল একটি সরলরেখা আমি অঙ্কন করলাম। যা AC অর্থাৎ এ কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধকে ও বিন্দুতে স্পর্শ করলো। তাহলে এটা আমি এক্সট্রা ড্র করলাম, এটা আমাকে লিখে নিতে হবে। এই ডি বিন্দু থেকে AB এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করলাম, যা AC কে ও বিন্দুতে স্পর্শ করলো। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? AC ইকুয়াল টু আমরা কি জানি? 8 সেন্টিমিটার। BD ইকুয়াল টু 3 সেন্টিমিটার। আমাদের BD ইকুয়াল টু AO। এবার দেখো OCর ভ্যালু কি হবে? দেব OC ইকুয়াল টু AC মাইনাস AO। AC মানে কি? 8 আর AO হচ্ছে এখানে 3, তাহলে 5 সেন্টিমিটার। এবার দেখো, যেহেতু AB সমান্তরাল DO, আমি যেটা ড্র করলাম, AB আর DO যেহেতু সমান্তরাল, তাহলে কী হবে? BDO এই অ্যাঙ্গেলটা আর OCD এই অ্যাঙ্গেলটা, এগুলো 90 ডিগ্রি হবে। তো অ্যাঙ্গেল BDO ইকুয়াল টু 90 ডিগ্রি এবং অ্যাঙ্গেল OCD ইকুয়াল টু 90 ডিগ্রি। আচ্ছা,
এইবার দেখো, এই যে এখানে একটা ত্রিভুজ ফর্ম হয়েছে ট্রায়াঙ্গেল ও সি ডি, এই ত্রিভুজটার কি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ ওডি। অতএব ট্রায়াঙ্গেল ও সি ডি এর CD স্কোয়ার প্লাস OC স্কোয়ার ইকুয়াল টু OD স্কোয়ার, যেহেতু ট্রায়াঙ্গেল OCD একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল OCD ইকুয়াল টু 90 ডিগ্রি। এবার আমাদের বার করতে হবে কি সিডির দৈর্ঘ্য, আমরা ওসির ভ্যালুও জানি, ওডির ভ্যালুও জানি। CD square equal to OD square minus OC square। আচ্ছা, OD মানে কত? OD equal to AB, তাহলে AB 13, তাহলে ODও 13 হবে। আর ওসি তো আমরা বাড়ি করেছি 5 সেন্টিমিটার। এখানটা আমাকে মেনশন করতে হবে, যেহেতু AB ইকুয়াল টু OD এবং OD ইকুয়াল টু 13 সেন্টিমিটার। equal to 169 minus 25 equal to 144, or CD equal to root over 144 equal to 12 centimeter। কি লিখবো? অতএব বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়াল টু 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটা নেক্সট আমরা যাব 9 নম্বর। কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের উপর ABCM তিনটি বিন্দু যা এমনভাবে অবস্থিত এ ও সিডি একটি সামান্তরিক। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ড্র করে নিই।
আচ্ছা, এখানে দেখো দিয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের উপর এবিসি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত এ ও সি ডি একটি সামান্তরিক। এটা ডি তো হবে না, এটা বি হবে। এবার আমাকে কি বলেছে, অ্যাঙ্গেল এ ও সি এর মান কত, অর্থাৎ এই কোণটার ভ্যালু আমাকে জানতে চেয়েছে। তো আমরা এখানে কি লিখব, বৃত্তস্থ সামান্তরিক এ ও সিবি, তাই তো, এ ও সিবি বৃত্তস্থ সামান্তরিক। এবার আমি এই অ্যাঙ্গেলটাকে ধরে নিচ্ছি এ, ধরি অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু এ ডিগ্রি। এবার আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়, তাহলে অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু এ ডিগ্রি। আমি মেনশন করে দিতে হবে সামান্তরিকের বিপরীত কোণ সমান হয়। ঠিক আছে, এবার তাহলে এটি একটি বৃত্তস্থ সামান্তরিক এ ও সি বি, যার এ ও সি ইকুয়াল টু এ বি সি, এ ডিগ্রি, যেহেতু এটা আমি ধরে নিয়েছি। এবার দেখো প্রবৃদ্ধ কোণ একটা টার্ম আছে, যেটা 180 ডিগ্রির বড় হবে, কিন্তু তিনশো 60 ডিগ্রির ছোট হবে। তাহলে এই যে অ্যাঙ্গেল এ ও সি, এই আরেকটা যে অ্যাঙ্গেল রয়েছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এই এ ও সি, এটাকে আমরা প্রবৃদ্ধ কোণ বলতে পারি, কারণ এটা কখনোই, এটা অবশ্যই 360 ডিগ্রির বেশি হবে, এই কম হবে, কিন্তু 180 ডিগ্রির বেশি হবে। অতএব ধরি প্রবৃদ্ধ কোণ অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু এ ড্যাশ ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে আমি কি ধরলাম, এ ড্যাশ। ঠিক আছে, এটা কত হবে, এই পুরোটা যদি 360 হয়, মাইনাস এ করলেই এটা হবে, ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস এ ডিগ্রি। বোঝা গেল? ঠিক আছে, এবার দেখো আমরা জানি বৃত্তের কেন্দ্রস্থ কোণ বহিস্থ কোণের দ্বিগুণ হয়, অর্থাৎ মানে পরিধিস্থ কোণের আর কি দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণ এখানে কি এ ও সি, মানে এই প্রবৃদ্ধ কোণ যেটা এ ড্যাশ, এটার ডাবল হবে পরিধিস্থ কোণ, অর্থাৎ এ বি সি, মানে এটার যা ভ্যালু হবে তার অর্ধেক হবে এটা, লিখলে বুঝতে পারবে। অর্থাৎ সূত্রানুসারে
প্রবৃদ্ধ কোণ AOC ইকুয়াল টু 2ABC। বোঝা গেল? যেহেতু বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে AOC মানে কি ধরেছি? A ড্যাশ। 2ABC মানে কি? A ডিগ্রি। এবার A ড্যাশটাকে আমরা কিভাবে লিখেছি? 60 ডিগ্রি মাইনাস A ডিগ্রি 2A डिग्री और 2A डिग्री प्लस A डिग्री इक्वल टू 60 डिग्री। ষাট বাই 3 ইকুয়াল টু 120 ডিগ্রি। তাহলে AOC অ্যাঙ্গেলের ভ্যালু আমাদের পাওয়া গেল কত? 120 ডিগ্রি। তাহলে কি লিখবো আমরা? অতএব এখানে যেটা জানতে চেয়েছে অ্যাঙ্গেল AOC এর মান কত? অ্যাঙ্গেল AC এর মান 120 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট আমরা যাব 10। দশে কি রয়েছে? একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দ্বিগুণ যদি বড় গোলকটির সাংখ্যমান দ্বিগুণ যদি বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকের আয়তনের সাংখ্যমানের সমান হয়, তবে ছোট গোলকের ব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে হবে। ঠিক আছে, হ্যাঁ আমি দেখো এখানে ধরেই ছোট গোলকের ব্যাস ইকুয়াল টু 2A একক এবং বড় গোলকের ইকুয়াল টু R একক। এবার প্রশ্নানুযায়ী আমাকে কি বলেছে? প্রশ্নানুযায়ী একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দ্বিগুণ, মানে অবশ্যই বড় আর ছোটটার মধ্যে সম্পর্ক হবে।
বড় গোলকের ব্যাস ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু ছোট গোলকের ব্যাস। আর ইকুয়াল টু কি তাহলে? 2 ইন্টু 2a ইকুয়াল টু 4a। তাহলে আর এর ভ্যালুটা কি হলো? 4a। তাহলে আমি এখানে ব্যাসার্ধগুলো বার করে নিই। ছোট গোলকের ব্যাসার্ধ ইকুয়াল টু 2a/2। ব্যাস 2a আছে, তাহলে ব্যাসার্ধ অর্ধেক হবে, a একক। তো বড় গোলকের ব্যাসার্ধ 4a/2 হবে, যেহেতু বড় গোলকের ব্যাসার্ধ ব্যাস বার করেছি 4a একক, তাহলে 2a একক। ঠিক আছে, এবার আমাকে কি বলেছে? একটি গোলকের ব্যাস অপর গোলকের ব্যাসের দ্বিগুণ, এটা আমরা করে ফেলেছি। এবার যদি বড় গোলকটি সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান ছোট গোলকের আয়তনের সাংখ্যমানের সমান, তাহলে এই সমগ্র তলের ক্ষেত্রফল বড় গোলকের আর ছোট গোলকের আয়তন, এটা আমাদের বার করে নিই আগে। তো বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু, ফর্মুলা কি আছে? 4πr²। আর ব্যাসার্ধ, তার আমরা বড় গোলকের ব্যাসার্ধ জানি কত? 2a, তাহলে 4π ইন্টু 2a হোল স্কোয়ার। ঠিক আছে, এটা এভাবেই রেখে দেবো, বর্গ একক। এবার ছোট গোলকের আয়তন হবে ফর্মুলা 4/3πr³। আর ব্যাসার্ধ 4/3π ইন্টু আর কত ছোট গোলকের? হচ্ছে a, অর্থাৎ a³। আচ্ছা, এবার আমাকে কি বলেছে? প্রশ্নানুযায়ী বড় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং ছোট গোলকের আয়তন এর সাংখ্যমান সমান। ঠিক আছে, তাহলে প্রশ্নানুযায়ী 4π ইন্টু 2a² ইকুয়াল টু 4/3π ইন্টু a³ और 4π ক্যান্সেল, a স্কোয়ার, a থাকলো শুধু। এইখানটায় হচ্ছে 2 এর হোল স্কোয়ার ছিল, এটা 4 to a/3 और a equal to 12। অতএব আমাকে জানতে কি চেয়েছে? ছোট গোলকের ব্যাসার্ধ। ছোট গোলকের ব্যাসার্ধ, আমি এখানে a একক ছিল আর এর ভ্যালু বেরিয়েছে 12, ব্যাসার্ধ 12 একক।
ঠিক আছে, নেক্সট ম্যাথসে যাব। ইলেভেনে কি বলেছে? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। দেখাও যে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের 3 গুণ। আচ্ছা, আমাকে প্রথমে এটা ড্র করে তাহলে লিখতে সুবিধা হবে। এটি শঙ্কু, এর উচ্চতা h, বক্রতল বক্র এর দৈর্ঘ্য হচ্ছে l, আর ভূমির ব্যাসার্ধ r। এখানে কি বলেছে? লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। অর্থাৎ আমি দেখে নিই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? পাই আর এল বর্গ একক। এটা আমরা জানি ফর্মুলা। এবার ভূমির ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর স্কোয়ার বর্গ একক। এখন আমাকে যে এখানে শর্তটি দিয়ে দিয়েছে সেটি আমি এখানে এবার লিখব। প্রশ্নানুসারে পাই আর এল ইকুয়াল টু √10 ইন্টু পাই আর স্কোয়ার। পাই ক্যান্সেল হয়ে গেল, আর ক্যান্সেল, और এল ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? √10 আর, और एल स्क्वायर इक्वल टू 10 आर स्क्वायर। আমাকে এখানে প্রুফ করতে হবে h ইকুয়াল টু 3r। কি লিখেছে? দেখাও যে শঙ্কুটির উচ্চতা ব্যাসার্ধের 3 গুণ। অর্থাৎ শঙ্কুটির উচ্চতা ইকুয়াল টু h ইকুয়াল টু তার ব্যাসার্ধ আর তার 3 গুণ। এটা আমাকে এখানে প্রুফ করতে হবে। আচ্ছা, তো দেখো এই পার্টটাকে আমি যদি একটি সমকোণী ত্রিভুজ ধরি তাহলে আমি কি লিখতে পারি এখানে? h স্কোয়ার প্লাস
r স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার, উচ্চতা ভূমি ইকুয়াল টু অতিভুজ মানে উচ্চতা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। और এইচ স্কোয়ার থাকলো প্লাস আর স্কোয়ার থাকলো। এবার এল মানে আমরা এখানটায় কী বার করেছি, এল স্কোয়ার ইকুয়াল টু 10r স্কোয়ার, তাহলে এখানটায় বার লিখে দেবো। ঠিক আছে, और এইচ স্কোয়ার ইকুয়াল টু আমরা কী লিখবো, 10r স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, और এইচ ইকুয়াল টু रूट ऑफ 9r স্কোয়ার ইকুয়াল টু 3r। তাহলে প্রমাণিত। এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছিল, এইচ ইকুয়াল টু 3r। আচ্ছা, নেক্সট আমরা লাস্ট অঙ্কে চলে যাব, আজকের 12 অর্থাৎ 4-এর লাস্ট অঙ্ক 12 নম্বর। কি বলেছে, দুটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে 2:3 এবং তাদের উচ্চতার অনুপাতও দিয়ে দিয়েছে 5:3। তাদের আয়তনের অনুপাতটা নির্ণয় করতে হবে। এখানে কি বলে দিয়েছে তাদের দেখো, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়ে দিয়েছে, তাই সেটা আমরা আগে লিখে নেব। টু ইস টু থ্রি এটা দিয়ে দিয়েছে, আর কি দিয়েছে, তাদের উচ্চতার অনুপাতও দিয়ে দিয়েছে। তো আমরা আগে ব্যাসার্ধগুলো ধরে নেব। ধরি তাহলে আমি কি ধরে নিলাম, ধরি লম্ববৃত্তাকার চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে 2x এবং 3x যেহেতু অনুপাত দেওয়া রয়েছে, আর তাদের উচ্চতার অনুপাত দেওয়া রয়েছে। কি লিখবো তাহলে, তাকার চোঙ দুটির উচ্চতার অনুপাত কত রয়েছে, 5:3। 5:3। আবার একইভাবে লিখব, ধরি লম্ব বৃত্তাকার
চোঙ দুটির উচ্চতা যথাক্রমে 5y এবং 3y। এবার কি, এবার আমাদের বলেছে কি তাদের আয়তনের অনুপাত আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আয়তনগুলো বার করে নিই। অতএব ধরি ওই লম্ব বৃত্তাকার চোঙ দুটির আয়তন যথাক্রমে v1 এবং v2। এটা আমি ধরে নিলাম। এবার v1 এর ভ্যালু বার করব। অতএব প্রথম চোঙটির আয়তন v1 equal to pi r square h ফর্মুলা। এখানে r কত হবে, equal to pi into 2x এর হোল স্কোয়ার ইন্টু h কত 5y ঘন একক। অতএব দ্বিতীয় চোঙটির আয়তন v2 equal to একই ফর্মুলা pi r square h pi into r এখানে কত 3x হোল স্কোয়ার ইন্টু h 3y ঘন একক। এটাই লিখে দিলে ভালো হয়, যেহেতু r equal to 2x এবং h equal to 5y। এখানেও সেমভাবে লিখে দেন r equal to 3x এবং h equal to 3y। আচ্ছা, এবার এই দুটোর আমাকে অনুপাত বার করতে হবে। অতএব চোঙ দুটির আয়তনে অনুপাত v1 to v2 equal to v1 কত pi 2x whole square into 5y is to pi 3x whole square into 3y or equal to pi into 4x square into 5y by pi into 9x square into 3y y x square cancel, pi cancel, therefore 5s are 20 by 3 9 into 27 তাহলে আমরা কি লিখতে পারি, যে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলেছে এখানে, তাদের আয়তনের অনুপাত। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত ইকুয়াল টু 20:27।
ঠিক আছে, আজ এই পর্যন্তই শেষ। নেক্সট দিন আমি 5-এর ম্যাথসগুলো করে দেখো, 5, 6 এগুলো পরপর করতে থাকবো। ঠিক আছে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ।